বৃত্ত কিন্তু একেবারে কঠিন কিছু না, সরল রেখার কনসেপ্টটা যদি ভালোভাবে থাকে বৃত্ত আমরা ইজিলি অ্যান্সার করতে পারি। ঠিক আছে, বৃত্ত এমন কোনো কঠিন চ্যাপ্টার না, অনেকে কঠিন মনে করে, কঠিন মনে করার কিছু নেই। তো 4.2 এর এটা মনে হয় চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারটা কত, 4.2 না? 4.2। তো এখানে আমাদের স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বিষয়ে কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা দেখব। স্পর্শক, তো স্পর্শকের সমীকরণ বের করা খুবই সহজ, যেহেতু আমরা একবার ডিফারেন্সিয়েশনে শিখে এসেছি যে y = mx + c, এবং পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্তে আরো একটা জিনিস শিখে আসলাম এই রিসেন্ট 2-1টা ক্লাস আগেই, যে এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা দেখো, এটা কিন্তু একটা ছেদক, এই সরলরেখাটা এই বৃত্তের কিন্তু ছেদক, তুমি যদি মনে, ঠিক আছে, এটা এখন কিন্তু এই সরলরেখা যেটা আমি দাগিয়েছি এটা কিন্তু ছেদক। এটা তাহলে কয়টা বিন্দুতে বৃত্তকে স্পর্শ করেছে? দুইটা বিন্দুতে স্পর্শ করেছে, দুইটা বিন্দুতে ছেদ করেছে, দুইটা বিন্দুতে ছেদ করেছে। এই সরল রেখাটা যদি, এই সরল রেখাটা যদি এই বৃত্তের স্পর্শক হতে চাই, তাহলে তাকে এরকম হতে হবে, দেখো এই যে এরকম হতে হবে, জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করতে হবে, একটা বিন্দুতে স্পর্শ করতে হবে। তখন আমরা কি বলেছিলাম, এই বৃত্তের সমীকরণ আর এই সরলরেখার সমীকরণটা যদি আমরা সমাধান করি, সমাধান করার সময় এই সমীকরণের যে সমীকরণটা পাবো, ছেদ বিন্দু হবে একটা, আর একটা ছেদ বিন্দু হওয়ার অর্থ হচ্ছে ওই সমীকরণের নিশ্চয়কের মান হবে হচ্ছে, নিশ্চয়কের মান হবে হচ্ছে 0, তাই না? মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি? আমরা দ্বিঘাত সমীকরণে পড়েছি যে মূলদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান হচ্ছে 0 হতে হবে। ঠিক আছে, এই কমন সেন্সে কিন্তু আমরা ওই বের করতে পারি যে শর্ত কি। একটা সরলরেখার নাম দিলাম y = mx + c, আর এটা বৃত্তের নাম দিলাম x² + y² = a²। তো ভেরি সিম্পল, এখানে y এর মানটা এখানে পুট করব আমরা, x² + y এর জায়গায় লিখবো হচ্ছে mx + c, যেটা আমরা পরাবৃত্ত সব জায়গায় বলেছি, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত পড়ানোর সময়ও বলেছি, একই প্রসিডিউর, একই প্রসিডিউর, = a²। এখানে একটা সমীকরণ পাবো না, এখানে একটা কিন্তু সমীকরণ পাবো, দ্বিঘাত সমীকরণ পাবো, m² x² + 2 mcx + c² - a² = 0। x² গুলো একসাথে রাখি, 1 + m² * x² + 2 mcx + c² - a² = 0। আবারও মনে করিয়ে দিচ্ছি আর কি, এগুলো তোমাদের যদি শর্ত মনে না থাকে তা শর্তটা বের করে নিতে পারবা। এটা তাহলে a এখানে কত, মনে মনে হচ্ছে এটা a, x এর সহগকে আমরা b বলি, আর কনস্ট্যান্ট সংখ্যাকে আমরা c বলি। তাহলে এই সমীকরণের নিশ্চয়কের মান যদি 0 হয়, তবেই কিন্তু এই এই সরল রেখাটা, এই রেখাটার, এই দ্বিঘাত সমীকরণের, এটা রেখা না, এটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল পাবো। একটা মূল পাওয়ার অর্থ হচ্ছে এই রেখা এবং এই বৃত্তের ছেদ বিন্দু তখন আমরা একটা পাবো। একটা বলতে দুইটা ছেদ বিন্দু, বেসিক্যালি দুইটাই, কিন্তু দুইটাই সমান। একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যখন সমান হয় তখন সেটা কি একটা বিন্দুতে পাবো, তাহলে সেম সেম। ঠিক আছে, তো এখানে আমার নিশ্চয়কের মান যখন আমরা 0 বসাবো, নিশ্চয়কের মান কত, 2mc b² মাইনাস হচ্ছে 4ac, 4a, a মানে হচ্ছে 1 + m², আর c মানে হচ্ছে এখানে c² - a² পুরাটাই, = 0। নিশ্চয়কের মান 0 বসালাম, তাহলে সকল ক্ষেত্রেই নিশ্চয়কের মান 0 হবে, নিশ্চয়ক এটা = 0 হবে সকল ক্ষেত্রে। যদি স্পর্শক আমরা বের করতে চাই, কোন একটা রেখার সাথে একটা পরাবৃত্ত, কোন একটা রেখার সাথে একটা অধিবৃত্ত, কোন একটা রেখার সাথে একটা উপবৃত্ত, বা কোন একটা রেখার সাথে একটা হচ্ছে বৃত্ত, যেটাই বলো না কেন, যা কিছুই বক্ররেখা, সবগুলো কিন্তু এগুলো বক্ররেখা বললাম, সেই বক্ররেখা স্পর্শক লাগাতে হলে শর্ত হচ্ছে অবশ্যই নিশ্চয়কের মান 0 হতে হবে, মানে ছেদ বিন্দু একটা হতে হবে। ছেদ বিন্দু দুইটা হওয়ার অর্থ হচ্ছে তার ছেদক পাবো আমরা। ঠিক আছে, মান বসালে এখানে c এর মানটা পাবো, আমি এখান থেকে c এর মানটা বের করবো আমরা। ঠিক আছে,
তো আমি আর ক্যালকুলেশনটা লিখে দিচ্ছি না। c is equal to প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার, এটা যে c এর মান। আবার বলছি এই c এর মানটা তুমি মুখস্থ রাখতে হবে, যদি মনে না থাকে আমরা এই যে এরকম করে এই প্রসিডিউর অনুসারে বের করে নিব। তাহলে আমরা কি পড়লাম, y is equal to mx plus c, x স্কয়ার প্লাস a স্কয়ার is y স্কয়ার is equal to a স্কয়ার। বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে এটা, c এর মান এটা হবে। তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে, এই যে y is equal to mx plus c এর জায়গায় এটা বসিয়ে দিব, তাহলে আমাদের স্পর্শকটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব। এটা তো একটা প্রসিডিউর গেল। তাহলে এইটা একটু মুখস্থ রাখতে হবে, অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে, ওই নৈর্ব্যক্তিক আকারে আসে যে এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করেছে, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক বা সি এর মানটা কি এরকম বলতে পারে, তখন আমরা এটা বলবো। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে স্পর্শকের সমীকরণ। মানে একটা রেখা, একটা যে কোনো একটা রেখা একটা বৃত্তের, সেই বৃত্তটার নাম দিয়েছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। খেয়াল করো এই যে শর্তটা আমরা পেয়েছি, এই শর্তটা শুধুমাত্র কিন্তু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্তের, মূল বিন্দুতে কেন্দ্র এরকম বৃত্তের কিন্তু শর্ত। আচ্ছা, তো এটা তেমন লাগে না, তবে আমরা ব্যবহার এগুলো আবার ওই অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত ওগুলোতে শিখে এসেছি। আর তো জানোই আমরা স্পর্শকের সমীকরণ বের করার জন্য বিন্দু লাগবে এবং ওই বিন্দুর ঢাল লাগবে, এবং আমরা ডিফারেন্সিয়েশন দিয়েই করে ফেলতে পারবো। ডিফারেন্সিয়েশন মানে একবার ডিফারেন্সিয়েশন করার অর্থ হচ্ছে ডিওয়াই ডিএক্স বের করার অর্থ হচ্ছে ঢাল বের করা। ঠিক আছে, ঢাল বের করা, ওটা দিয়ে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই, ওটাতে শিখছি আমরা। এবার আমরা হচ্ছে স্পর্শকের সমীকরণ করব। বৃত্তের উপরস্থ কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নিব। দেখো খেয়াল করো, বৃত্তের যে কোনো একটা বিন্দু, এবার কিন্তু আমরা বিন্দু ওখানে কিন্তু স্পর্শ আর শর্ত পড়লাম, শর্ত পড়েছি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এখানে একটা স্পর্শক দাগাবো মনে করো, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় দাগাই, যেখানেই দাগালাম, এটা একটা স্পর্শক। এই বিন্দুর নাম দেওয়া আছে এবার তোমার সাথে x1, y1। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে চাচ্ছি। ঠিক আছে, এই বিন্দুতে কোন বৃত্ত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার, এই বৃত্তের স্পর্শকের সমীকরণটা বের করতে চাচ্ছি x1, y1 বিন্দুতে। বুঝতেই পারছো, যে কোনো বিন্দুতে এটা অবশ্যই বৃত্ত একটা বক্ররেখা, অবশ্যই বক্ররেখা, সরল রেখা যেটা না সেটা অবশ্যই বক্ররেখা। ঠিক আছে, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক কিন্তু একরকম হবে না। তোমাকে যদি দাগায় দেখায় আরো একটা দাগায় আর একটা দাগায়, এই যে এই স্পর্শক কিন্তু এক না। তাহলে স্পর্শক মানে বেসিক্যালি একটা সরল রেখা। সেই সরল রেখার সমীকরণ বের করতে হলে কোনো বক্ররেখার স্পর্শ বিন্দুতে যদি স্পর্শক দাগাতে চাই, অবশ্যই সেই বিন্দুটা লাগবে। এখানে বিন্দুটা আমার দেওয়া আছে x1, y1, এই বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ বের করতে চাচ্ছি। বৃত্তটার নাম দিয়েছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। ভেরি সিম্পল, আমরা জানি। আমি দুইটা প্রসিডিউর শিখা দিচ্ছি আবারও, কারণ এটা পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত সব জায়গায় কিন্তু এই জিনিসটা আসতেছে, যে স্পর্শকের সমীকরণ, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, তাই না? তাহলে আমরা কঠিন প্রসিডিউরে যাচ্ছি না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ওই সমীকরণ নিয়ে অনেক ইয়া করা অত দরকার নেই। আমরা সরাসরি হচ্ছে ইয়েতে যাচ্ছি, অন্তরীকরণে যাচ্ছি। 2x প্লাস 2y dy dx ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের হচ্ছে একবার অন্তরীকরণ করলাম, এক্স স্কয়ার কে করলে 2x 2y dy dx। ঠিক আছে, মনে এটা আমার লাগবে না, কিন্তু এটা তো তোমার ওই অন্তরীকরণে তো করতেই হবে। যে কোনো একটা বক্ররেখা দিয়ে বললো ওই বক্ররেখার স্পর্শক বের করো, ওই বক্ররেখার ঢাল বের করো এই বিন্দুতে, এটা তো আমরা করে আসছি অলরেডি, ওই যে অন্তরীকরণের একেবারে শেষের চ্যাপ্টারের দিকে, একেবারে শেষের চ্যাপ্টারের দিকে। ঠিক আছে, 9.6 অথবা 9.6 মনে হয়। যাই হোক, এবার খেয়াল করো, আমি এখান থেকে ঢাল বের করবো, dy dx ইজ ইকুয়াল মাইনাস 2 dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x, বা dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x ভাগ হচ্ছে 2y ইজ ইকুয়াল টু মাইনাস x ডিভাইড বাই y। দেখো আমি ঢাল পেয়ে গেছি। এখন আমি যে বিন্দুতে স্পর্শক দাগাবো সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। স্পর্শক মানে কতদিন ধরেই বলতেছি, স্পর্শক মানে হচ্ছে একটা সরল রেখা, কিন্তু এমন একটা সরল রেখা যেটা ওই বক্ররেখাকে যা স্পর্শ করে যাবে। ঠিক আছে, শর্ত সাপেক্ষে সরল রেখা, কিন্তু
যে কোনো সরলরেখাকে আমরা স্পর্শক বলবো না। আমি যখন এই মাঝখান দিয়ে যদি বলি একটা সরলরেখা দাগাই, তাহলে সেই সরলরেখাটা কিন্তু স্পর্শক হবে না, ছেদক হবে। তাহলে এটা শর্ত সাপেক্ষে সরলরেখা। কিরকম শর্ত? জাস্ট ওই বক্ররেখাতে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে যাবে, সেই সরলরেখাটা এইটা। এখন আমি যদি বলি ডিওয়াই ডিএক্স টা বের করবো হচ্ছে x1 y1 বিন্দুতে, কারণ আমার যে বিন্দুতে ঢাল বের করবো সেই বিন্দুটা দেওয়া আছে এখানে। এখানে লিখি x1 y1 বিন্দুতে। প্রসিডিউর গুলা জানা থাকলে তোমাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে। যে আমার সূত্র যদি মনে নাও থাকে, আমি এই যে ছোট একটা জিনিস করে এভাবে করব। আমি x1y1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স টা বের করে নিচ্ছি। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস, দেখো x এর জায়গায় x1 বসবে, y এর জায়গায় y1 বসবে, কারণ হচ্ছে x1 y1 আমার বিন্দুটা জানা বিন্দু। তাহলে x এর জায়গায় কি বসবে? x1, y এর জায়গায় বসবে হচ্ছে y1। তাহলে মাইনাস x1 ডিভাইড বাই y1। তো আমাদের সরলরেখার সমীকরণ কি? যে কোনো বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের জানা আছে। যে কোনো বিন্দুগামী, বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। যে কোনো বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যে কোনো একটা বিন্দুগামী, হ্যাঁ, সরলরেখার সমীকরণ সবাই জানি আমরা যে y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x বিয়োগ x1। তো y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m এর জায়গায় লিখবো হচ্ছে dy dx ইন্টু x বিয়োগ x1। dy dx এর মানটা বসায় দিব। y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু মাইনাস x1 ভাগ হচ্ছে y1 ইন্টু x বিয়োগ x1। এবার আমরা একটা গুণ করে দিচ্ছি, আর গুণ করে দিচ্ছি। দেখো y1 এর সাথে y গুণ করতেছি, y1 মাইনাস y1 আর y1 গুণ করছি, y1 স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস x1 প্লাস হচ্ছে x1 স্কয়ার। খেয়াল করে দেখো, আমরা এই সমীকরণটার জন্য এই x গুলা বাম পাশে নিচ্ছি। y1 প্লাস x1 ইজ ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, বা x1 প্লাস y1 ইজ ইকুয়াল টু a স্কয়ার। খেয়াল করে দেখো x1 y1 স্কয়ার, দেখো x1 y1 এই বৃত্তের উপর অবস্থিত। দেখো তো যে বৃত্তের নাম কি দিয়েছি আমরা, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এই বৃত্তের উপর যদি x1 y1 বিন্দুটি অবস্থিত হয়, এই বিন্দু দ্বারা এই বৃত্তটা সিদ্ধ হবে। সিদ্ধ যদি হয় তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো যে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে x এর জায়গায় x1 বসবো, মানে ওই বিন্দুটা বসাবো, জানি আমরা। তাহলে x1 স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান a স্কয়ার। এইটা আমরা মুখস্থ রাখবো। দেখো এটা মুখস্থ না রাখলে, মনে করো তুমি মুখস্থ রাখো নাই, এটা কি করতে খুব একটা বেশি সময় লাগবে? কয় মিনিট সময় লাগবে? 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এখন দেখো প্রসিডিউরটা দেখো, যে আমি যে বৃত্তের স্পর্শকটা, যে বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকটা দাগাতে চাচ্ছি বা সমীকরণটা বের করতে চাচ্ছি, দেখো আমাদের কি আছে, আমি সাজায় লিখবো, একটু লিখছি। এখানে আমাদের বৃত্তটার নাম হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। x স্কয়ার কে কত উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত বলেছি। x স্কয়ারের জায়গায় লিখবো x ইন্টু x প্লাস y এর জায়গায় লিখবো y ইন্টু y ইজ ইকুয়াল টু a স্কয়ার। তারপর লিখবো অতএব স্পর্শকের সমীকরণ। অতএব স্পর্শকের সমীকরণ, অতএব স্পর্শকের সমীকরণ হচ্ছে একটা x ই থাকবে, আর একটা x এর জায়গায় x1 হবে, প্লাস একটা y থাকবে, আর একটা y1 হবে, আর অন্য যা কিছু আছে তাই হবে। এই প্রসিডিউর দিয়েই কিন্তু আমরা এই স্পর্শকের সমীকরণটা মনে রাখতে পারি। তাহলে আমাদের এত খাটনি করার দরকার নেই, আমরা এভাবে করে ফেলবো, ঠিক আছে। কিন্তু এভাবে যখন আমাদের ওই যে কি বলে ডিফারেন্সিয়েশনের প্রশ্ন আসবে, তখন কিন্তু এভাবে লিখবো না আমরা। এখানে বৃত্তে হয়তো ওখানে লিখলাম, বড় অঙ্কের মধ্যে একটু আসলো, কিন্তু যখন ডিফারেন্সিয়েশন আসবে, যে একটা সমীকরণ দেওয়া আছে, ঢাল বের করতে বলবে, বা স্পর্শকের সমীকরণ বের করতে বলবে, অবিলম্বের সমীকরণ বের করতে বলবে, তখন কিন্তু অবশ্যই আমরা এই ডিফারেন্সিয়েশনটা দেখাবো। এভাবে এসে তারপর অঙ্ক করব, ঠিক আছে, ঢাল বের করে। তখন তার সমীকরণ ডেভেলপ করতে হবে না। এখানে মান বসালে যে y বিয়োগ y1, এই যে x1 y1 এগুলো মান বসালে এখানে একটা সমীকরণ ডেভেলপ হয়ে যাবে। ওকে, এবার খেয়াল করো, আমরা যে স্পর্শকটা দাগিয়েছি, এইবার আমাদের আর খাটনি করতে হবে না। এই স্পর্শক এর লম্ব বরাবর, এই স্পর্শকের উপর যেটা লম্ব, সেটাকেই বলবো আমরা অভিলম্ব। এই স্পর্শকের সাথে যেটা লম্ব, সেটাকেই বলবো আমরা অভিলম্ব, ঠিক আছে। কথা কি বুঝতে পারছি? এটাই হচ্ছে অভিলম্ব। অভিলম্ব বৃত্তের স্পর্শকের উপর অভিলম্ব।
বৃত্তের অভিলম্ব বললে আমরা স্পর্শকের সাথে অভিলম্ব বুঝবো, ঠিক আছে? তো অভিলম্ব সব সময় একেবারে মনে রাখতে হবে কেন্দ্রগামী হবে, কিন্তু সব সময় কেন্দ্রগামী হবে। অবিলম্ব সবসময় কোনগামী হবে? কেন্দ্রগামী হবে, শিওর। তুমি যেখানে স্পর্শক দাগাও না কেন, দেখো তো এখানে স্পর্শক দাগাইছো, এটা এখান থেকে লম্ব টানো, অবশ্যই কেন্দ্রগামী হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা আর দেখাচ্ছি না অবিলম্বের সমীকরণ বের করা। তো অবিলম্বের সমীকরণ তোমাকে যখন অবিলম্বের সমীকরণ বের করতে বলবে, আলাদা করে আর সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা স্পর্শকের সমীকরণ বের করব, ভালো করে খেয়াল করো, আমরা স্পর্শকের সমীকরণ বের করব, ওই স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণটা বের করব, এবং ওই লম্ব রেখার উপর সমীকরণ যখন বের করব তখন একটা অতিরিক্ত কে আসবে, কনস্ট্যান্ট কে আসবে। সেই কনস্ট্যান্ট কে এর মান বের করার জন্য বুঝতেই পারছো, যেহেতু কেন্দ্রগামী, কেন্দ্র দিয়ে পাস করাবো। এই বিন্দু দিয়ে থাকতে পারে, এই বিন্দু দেওয়া থাকলে তো থাকলোই, না দেওয়া থাকলে কেন্দ্র দেওয়া থাকবে, তো কেন্দ্র দিয়ে পাস করাবো বা এই বিন্দু দিয়ে পাস করাবো। তাহলে আমরা কি ওই কেন্দ্রগামী ওই বিন্দু বসাবো, অথবা এই বিন্দু যদি ওই সমীকরণে বসাই তাহলেই কিন্তু আমাদের কে এর মানটা বের হয়ে যাবে, তাহলে আমরা অবিলম্বের সমীকরণটা পেয়ে যাব। তাহলে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ কিন্তু বের করা একেবারেই কোনো খাটনি নেই, একেবারে সহজ। মনে রাখবো আমরা স্পর্শকের সমীকরণ মানে হচ্ছে y = mx + c, ঠিক আছে? এটা থেকে কিন্তু এরকম করে আমরা নিয়ে আসলাম। তো আমরা এই বৃত্তে যখন স্পর্শকের সমীকরণ বের করলাম তখন কিন্তু এটা আসলো, দেখো বেসিক্যালি কিন্তু এটা পেলাম আমরা একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে আমরা এটা পেলাম। ওকে ওকে, আমরা একটা সরলরেখার সমীকরণ বের করছি। তো আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হলে সাধারণত স্পর্শক বের করার সময় আমার এই সরলরেখার সমীকরণটা বেশি ব্যবহৃত হয়, সেটার নাম হচ্ছে y বিয়োগ y1 = m * x বিয়োগ x1। কোন কোন ক্ষেত্রে আমরা y = mx + c দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, ওটাও দেখাবো। দুইটা জিনিস জানলে আমাদের এই স্পর্শকের আর কিছু আটকাবে না। একটা আপাতত শিখলাম, এবার আমরা বৃত্তের, আচ্ছা এই কথাটা একটু বলে রাখি, যেখানে আমরা এই বৃত্ত নিয়ে কাজ করলাম, আমি যদি এই বৃত্ত নিয়ে কাজ করি, যে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কত? x² + y² + 2gx + 2fy + c = 0। বৃত্তে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ খুবই সিম্পল। বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিভাবে লিখবো আমি শিখিয়ে দিচ্ছি। স্পর্শকের সমীকরণ তোমার হাতে একটা সমীকরণ দিয়ে দিবে, তাই না? সেই সমীকরণে এত বড় একটা সমীকরণ, তুমি এটাকে সাজাবে কিভাবে? x x লিখবা, x² কে ভাঙায় কি লিখবা? x x, y² কে ভাঙায় কি লিখবা? y y প্লাস g, এই যে 2x কে ভাঙায় লিখবা x প্লাস x, আমার 2x লাগবে কিন্তু এখানে, একটা x প্লাস x 2x প্লাস f লিখবা, y প্লাস y, y প্লাস y, মানে 2y ভাঙাইতে হবে আমাকে, আসল কথা এখানে 2x লাগবে 2y লাগবে, কারণ আমার y 2y যখন থাকবে, ঠিক আছে, যখন একটা x থাকবে তখন আমার 2x লাগবে, 2y লাগবে, আর প্লাস c কনস্ট্যান্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এই যে তারপর কি করবো, এখানেই তুমি স্পর্শকের সমীকরণ লিখে ফেলবে না, এটা সাজা লিখবা, এই সাজানোর পরে লিখবা অতএব স্পর্শকের সমীকরণ। এইটা আসলে স্পর্শকের সমীকরণ হয় নাই এখনো, অতএব স্পর্শকের সমীকরণ, অতএব স্পর্শকের সমীকরণ। এই কথাটা প্রথমে যে বৃত্তের সমীকরণ উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত দেওয়া থাকবে সেটাকে আমি এইভাবে সুন্দর করে সাজাবা, সাজানোর পর লিখবা অতএব স্পর্শকের সমীকরণ। কি লিখবা? x x1 প্লাস y y1, একটা x কে x রাখবো, একটা x কে x1 করব, একটা y কে y রাখবো, আর একটা y কে আমরা y1 করব, প্লাস g ইনটু x প্লাস x1 প্লাস f ইনটু y প্লাস y1 প্লাস c = 0। একেবারে সহজ, কিন্তু একেবারে সহজ, ঠিক আছে? এই টুকা লিখলেই হবে, আমাদের অতিরিক্ত আর লেখা লাগবে না, ডিফারেন্সিয়েশন কিচ্ছু করা লাগবে না। এই প্রসিডিউরে লিখবা, যে সমীকরণটা দেওয়া থাকবে এইভাবে সাজাবা, তারপর লিখবা অতএব স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বিন্দু তোমার দেওয়া থাকবে, এই সমীকরণ লিখবা, তারপর বিন্দুটা তুমি বসায় দিবা, তারপর লিখবা অতএব এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, x1 এবং y1 এর মানটা বসিয়ে দিব আমরা, ওই বিন্দুটা আমার দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এই চ্যাপ্টার বেশি সহজ, আরো কঠিন লাগার কথা না, খালি একটু সরলরেখা সম্পর্কে ভালো আইডিয়া থাকলে আমরা আশা রাখি এখানে কোনো ঝামেলা হওয়ার কোনো কথা নাই। এবার দেখো বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে, আচ্ছা অবিলম্বের সমীকরণ আর দেখাবো না। আচ্ছা এইটা সবচাইতে ইম্পর্টেন্ট, এখন যেটা দেখাবো, যেটা দেখালাম সেটাও ইম্পর্টেন্ট। এটা ছিল বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ভালো করে খেয়াল করো, বারবার বলছি, বৃত্তের উপরস্থ বিন্দুর নাম কি? x1 y1। এই বিন্দুতে আমি স্পর্শকের সমীকরণ বের করলাম, এটা কিন্তু বৃত্তের উপরস্থ কোনো বিন্দু। এবার আমরা চাচ্ছি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ।
এখানে দুইটা সমীকরণ আসবে কিন্তু, ঠিক আছে। দেখো তো খেয়াল করে লজিক্যালি চিন্তা করো, এখানে একটা বিন্দু দেওয়া আছে, বৃত্তের উপরস্থ একটা বিন্দু, একেবারে নির্দিষ্ট বিন্দু। এই বিন্দু থেকে বৃত্তে কখনোই দুইটা স্পর্শক দাগানো পসিবল না। তাহলে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক দাগাতে বলে আমরা একটা সমীকরণই পাবো। এবার বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক দাগাতে বলে, সেই স্পর্শকের সমীকরণ বের করতে বলে, দেখো দুইটা সমীকরণ পাবো। খেয়াল করো, এই যে বৃত্তের বহিস্থ বিন্দু, এই যেটা বৃত্তের একটা বহিস্থ বিন্দু, ঠিক আছে। এখান থেকে স্পর্শক দাগাবো, দেখো এই যে একটা স্পর্শক হলো, আবার এদিকেও কিন্তু একটা স্পর্শক হবে। তাহলে আমরা একটা একটা কি বলে একটা সামারি আসলাম, কমেন্টে আসলাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যদি স্পর্শক দাগাই দুইটা স্পর্শক পাওয়া যাবে, তিনটা কিন্তু পাওয়া যাবে না। বৃত্তের বহিস্থ মানে বাইরের কোনো বিন্দু থেকে, বাইরের কোনো বিন্দুর নাম কি দিব, x1, y1, মনে করে এটা নাম দিলাম হচ্ছে p অফ x1 y1, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, ম্যাক্সিমাম অঙ্ক এই কমন সেন্স দিয়ে আসে কিন্তু, যে এত বিন্দু থেকে এত বৃত্তের স্পর্শকের সমীকরণটা বের করো, ঠিক আছে। তো এখন দেখো তো এই সমীকরণটা নিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে স্কোয়ার। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার, এই বৃত্তের সমীকরণ আমরা বের করবো। বুঝতে পারছো, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, যেহেতু এক্স এবং ওয়াই এর সঙ্গে কোনো লেজুর নেই। আচ্ছা, খুবই সহজ। এখানে এই সূত্রটা আমি মুখস্থ করতে না করে দিচ্ছি, আগে বলেছি যখন রেগুলার ক্লাস নিয়েছি, এই সূত্রটা মুখস্থ করার কোনো দরকার নেই, সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। কিভাবে তাহলে করব, দেখো এটা হচ্ছে তোমার স্পর্শ বিন্দু, এটা হচ্ছে তোমার হচ্ছে এখান থেকে আমি স্পর্শ, দেখো তো এই যে এটা কেন্দ্র, মনে করো কেন্দ্র এখানে 0 0, অন্য যে কোনো ক্ষেত্রে যে কোনো রকম হতে পারে আমি, ঠিক আছে। তো এই কেন্দ্র থেকে এটার নাম দিলাম হচ্ছে টি, এটার নাম দিলাম টি প্রাইম। তো দেখো তো পিটি স্পর্শক, পিটি প্রাইম স্পর্শক, তাহলে এই স্পর্শকের সমীকরণটা কত হবে। তোমাকে যদি বলি একটা বিন্দু আমার দেওয়া আছে, আমি সরলরেখার সমীকরণ বের করতে চাই, তুমি কিন্তু ইজিলি লিখবা y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x বিয়োগ x1। হ্যাঁ লিখবো, m ইন্টু x বিয়োগ x1 লিখবো। তো প্রশ্ন হচ্ছে এখানে আমাদের এই m এর মানটা কিন্তু লাগবে, এখানে আমাদের m এর মানটা কিন্তু লাগবে। m এর মান ছাড়া আর কিছু মান দরকার, আমার কিচ্ছু মান দরকার না, কারণ x1 y1 তো দেওয়াই আছে। দেখো বলেছে প্রশ্ন কি, যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু দেওয়া আছে, এই বহিস্থ বিন্দু হতে একটা বৃত্তে স্পর্শকের সমীকরণটা দাগাতে হবে। তো যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্র আমার নান, সেই বৃত্তের কেন্দ্র আমার জানা আছে। এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, ভালো করে খেয়াল করে, এটাই কিন্তু অঙ্কের প্রসিডিউর, এইটাই অঙ্কের প্রসিডিউর। অসংখ্য অঙ্ক এই এটা এই টাইপের আছে কিন্তু, ঠিক আছে। তো আমরা দেখো এক্স ওয়াই সবগুলা একটু সাজা লিখবো, ইজিক্যাল টু এম এক্স মাইনাস হচ্ছে এম এক্স ওয়ান। খেয়াল করে দেখো আমরা এক্স ওয়াই গুলা একসাথে রাখবো, এম এক্স মাইনাস ওয়াই এম এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ওয়ান বিয়োগ এম এক্স ওয়ান ইজিক্যাল টু 0, ডান পাশে রাখলাম ইজিক্যাল টু হচ্ছে 0, ঠিক আছে। এখন দেখো তো এই যে রেখাটা পেলাম, এই যে রেখাটা পেলাম, এই রেখাটা এইটাও হতে পারে এইটাও হতে পারে, তাই না। তো এখন আমি যদি বলি যে মনে করে এটা 1 নম্বর বলেছি আগে, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের স্পর্শক আঁকাতে চাই দুইটা স্পর্শক হবে, দুইটা সমীকরণ বের হবে, এটুকু আমার কমন সেন্স, দুইটা সমীকরণ দেখা যাচ্ছে, ওকে। এখন এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ আমার এখানে কত, এখানে এ, এখানে বৃত্তের ব্যাসার্ধ এ না। দেখো তো কেন্দ্র থেকে এই যে রেখাটার লম্ব দূরত্ব মানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। স্পর্শক মানে কি, এই কেন্দ্র থেকে স্পর্শ পর্যন্ত দূরত্ব কত, বৃত্তের অবশ্যই ব্যাসার্ধ, তাই না। এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্বকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলছি। তাহলে আমরা কি বলতে পারি না, যে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো এখানে যেহেতু কেন্দ্র 0 0, কেন্দ্র 0 0 হতে পারে, কেন্দ্র অন্য কিছু হতে পারে, এই বৃত্ত যেহেতু কেন্দ্র 0 0, তাহলে এই বৃত্তের যে কেন্দ্র আছে এই 0 0 বিন্দু থেকে এই বৃত্তের এই রেখার দূরত্ব বের করবো। দূরত্ব কত বলো দেখি, শর্ত মতে লিখলাম না আর, কথা তোই বললাম, বৃত্তের কেন্দ্র থেকে
রেখাটির লম্ব দূরত্ব, কোন রেখাটির? 1 নং রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো লম্ব দূরত্ব বের করার সূত্র কি দেখো তো, এই যে বড় করে একটা টান দিই আমরা, তারপর একটা বিন্দু ও বিন্দু, এখানে 0 0, তাহলে x এর জায়গায় কত বসাবো? 0। y এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় কত বসাবো? 0 বসাবো, প্লাস y1। y1 তো একটা সংখ্যা, এটাতে আবার 0 কিভাবে বসাবো? y1 কিন্তু সংখ্যা, একটা নির্দিষ্ট বিন্দু না, বিয়োগ হচ্ছে mx1 ডিভাইড বাই রুট ওভার অফ x এর সহগের উপর স্কয়ার y এর সহগের উপর স্কয়ার ইজিক্যাল টু কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। মডুলাস থাকলে আমি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বের করছি না, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আমি সমীকরণ বের করার জন্য m এর মান চাচ্ছি, মানে অন্য কিছু চাচ্ছি, দূরত্ব চাচ্ছি না কিন্তু। তাহলে আমরা এটাকে সমাধান করার নিয়ম কি বলেছিলাম অবশ্যই আমরা স্কয়ারিং করে দেব, স্কয়ারিং করলে সকল ঝামেলা মুক্ত। y1 মাইনাস mx1 হোল স্কয়ার ইজিক্যাল টু a স্কয়ার ইনটু এটার উপর স্কয়ার করলে কত হয়? m স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এখান থেকে আমরা m এর মানটা বের করে নিয়ে এখানে বসিয়ে দেব, এখান থেকে আমরা m এর মানটা বের করে নিয়ে এখানে বসায় দেব। এখানে আমি আর কিন্তু বের করে দেখাচ্ছি না, দরকার নেই। এখানে x y এটা ওটা ঝুট ঝামেলা আছে, এটা যেহেতু একটা থিওরি টাইপের পড়া, তাই এখানে আমি বের করছি না। তার মানে আমাদের টার্গেট কি? এই টাইপের অঙ্ক থাকলে আমরা এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ যদি বের করতে বলে, আমরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব, এই যে 1 নং রেখা বা স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এগুলো সকলেরই মান আমার জানা আছে। দেখো কিভাবে, আমার এখানে সব মান জানা আছে। কিভাবে দেখো তো, a মানে কি? বৃত্তের ব্যাসার্ধ জানা আছে, খেয়াল করো। y1 একটা নির্দিষ্ট বিন্দু, x1 y1 জানা আছে, m জানা, m টা আমার খালি বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা m এর মানটা বের করব। m এর মানটা অবশ্যই দুইটা আসবে, দেখো m এর উপর স্কয়ার আছে, বুঝতেই পারছো, m এর মান দুইটা আসবে, কারণ এটার জন্য একটা, এটার জন্য একটা, দুইটা সমীকরণ আমরা পেয়ে যাব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা জেনে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। শেষ হয়ে গেছে আমাদের, মাত্র দুটো সমীকরণ পড়ছি না, আর একটা সমীকরণ, এটা খুবই সহজ, এটাকে দেখা দিচ্ছি, কারণ তোমাদের যদি দেখা এই জিনিসগুলো যদি আবার একটু মনে করে দিই, তাহলে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে খুবই সহজ হবে, প্রবলেমগুলো সলভ করতে খুবই সহজ হবে। ঠিক আছে, তো আমরা এখন স্পর্শকের দৈর্ঘ্য, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে যাচ্ছি। আগেরটাই দেখাবো আবারও, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, এই যে এটার নাম হচ্ছে x1 y1, এটা p x1 y1 বিন্দু। ঠিক আছে, এই যে এটার নাম দাও t, এটার নাম দেওয়া হচ্ছে t প্রাইম, এটার নাম দেওয়া হচ্ছে t প্রাইম। খেয়াল করে দেখো যে এটা যদি ধরে নিই আমরা প্রথমে, যে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এই বৃত্ত। ঠিক আছে, এই বৃত্ত, তাহলে দেখো খেয়াল করে যে আমার স্পর্শকের দৈর্ঘ্য বলতে কিন্তু pt এবং pt প্রাইম বের করতে চাচ্ছি। pt, এই যে p থেকে t পর্যন্ত দূরত্ব স্পর্শকের দৈর্ঘ্য, আর এখানে p থেকে t প্রাইম পর্যন্ত দৈর্ঘ্য। ঠিক আছে, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বলতে আমরা কিন্তু আবার এই পুরোটা না, বড়টা না, এই যে যেখানে স্পর্শ করেছে সেই বিন্দু পর্যন্ত দূরত্ব বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে। তাহলে আমাদের দেখো খুবই সিম্পল একটা কমন সেন্স, এইটার ক্ষেত্রে আমাদের কেন্দ্র হচ্ছে 0,0 0,0। তাহলে আমি যদি এখানে একটা লম্ব টানি, লম্ব টানলাম, মানে যোগ করলাম আর কি পিটি, আর এই যে এখানে এই যে কেন্দ্র থেকে যদি আমি স্পর্শক পর্যন্ত দূরত্ব করি, এটা অবশ্যই লম্ব হয়, তোমাদের সকলের জানা আছে। স্পর্শকের কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কি হবে? স্পর্শকের অবিলম্ব, মাত্র সংজ্ঞাটা পড়ে আসলাম যে অবিলম্ব স্পর্শকের সাথে যে লম্বটা থাকে সেটা সবসময় বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে কেন্দ্র থেকে এই পর্যন্ত যদি আমি যোগ করে দিই ও টি বা ও টি প্রাইম, অবশ্যই এটা লম্ব হবে, এই কোণটা লম্ব কোণ হবে, তাই না? তো লম্ব যেহেতু আছে, তাহলে আমরা এখন এখান থেকে যদি আমরা ইজিলি যে কোনো ভাবে তুমি কিন্তু এটার মান বের করতে পারো। মনে করো এটার মান আমার দেওয়া আছে, পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, কারণ এই বিন্দু থেকেই তো আমি এই স্পর্শকের দৈর্ঘ্যটা বের করব। তাহলে আমরা লিখতে পারি না যে ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু পিটি স্কয়ার যোগ হচ্ছে ওটি স্কয়ার, তাহলে আমরা টার্গেট হচ্ছে পিটি বের করা, পিটি স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার বিয়োগ হচ্ছে ওটি স্কয়ার। তো ভেরি সিম্পল, মান বের করলে হয়ে যাবে। পিটি আমার দরকার, রুট ওভার দিলেই হয়ে যাবে, তাই না?
রুট ওভার অফ ওপি স্কোয়ার বিয়োগ হচ্ছে ও টি স্কোয়ার। তো ওপি স্কোয়ার মানে কি দেখো তো, ও থেকে পি পর্যন্ত দূরত্ব জানি আমরা, ও থেকে পি পর্যন্ত দূরত্ব কি দেখো, আমি যদি একটু আলাদা করে বের করে নিই যে x1 বিয়োগ 0 হোল স্কোয়ার প্লাস y1 বিয়োগ 0 হোল স্কোয়ার, এটুকু হচ্ছে আমার পিও, এটুকু হচ্ছে পিও। তো আমি যদি বলি যে ওপি স্কোয়ার যদি বের করি তাহলে x1 স্কোয়ার প্লাস হচ্ছে y1 স্কোয়ার, দেখো রুট আর স্কোয়ারে কেটে গেল ওপি স্কোয়ার, তাহলে আমি এটাকে কি পাচ্ছি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বিয়োগ ওটি স্কোয়ার। ওটি স্কোয়ার মানে কি বৃত্তের ব্যাসার্ধ, এটুকু হচ্ছে এ। এই যে হয়ে গেছে আমাদের, আমাদের মুখস্থ বিদ্যা খুবই কম, আসলে প্রসিডিউর গুলাই আমাদের মেইন জিনিস। হয়ে গেছে, এখন আমি মনে রাখবো কিভাবে, দেখো মনে রাখার বুদ্ধি এখন শিখা দিচ্ছি। আমাদের বৃত্তের সমীকরণ কি ছিল, আমাদের বৃত্তের সমীকরণ ছিল এটা, তাই বললাম যে এখন আমি স্পর্শকের দৈর্ঘ্য বের করবো, তাহলে কি করবো দেখো তো, এটাকে বাম পাশে নিয়ে আসো, এই বৃত্তের সমীকরণটাকে বাম পাশে নিয়ে আসো, মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই যে আমাদের এখন যদি বলি যে স্পর্শকের দৈর্ঘ্য বের করবো, জাস্ট একটা রুট দিবা, জাস্ট একটা রুট দিবা, আর কি করবা এই বিন্দুটা খালি বসায় দিবা, যে বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে সেই বিন্দুটা খালি বসা দিলে হয়ে যাবে। দেখো তো x এর জায়গায় কি লিখবা, তাহলে x1 স্কয়ার, y এর জায়গায় কি লিখবা y1 স্কয়ার বিয়োগ হচ্ছে স্কয়ার, শেষ। এই যে এটা কি একই জিনিসই তো, এইটার এটা তো একই জিনিসই, এটার এটা তো একই জিনিস, তাই না? তাহলে স্পর্শকের দৈর্ঘ্য আমাদের হয়ে গেল। ভেরি সিম্পল, আসলে পড়াশোনা অত কঠিন কিছু না, যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাদের কাছে পড়াশোনা কঠিন লাগার কথা না। তাহলে আমরা এটা এখন প্রশ্ন, স্যার আমাকে ওই বড় বৃত্তের যদি স্পর্শক বের করতে বলে, তো বড় বৃত্তের স্পর্শক লাগাতে বের করতে বলে, সমস্যা কোথায়? এই যে xy স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 gx প্লাস 2 fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই স্পর্শকের দৈর্ঘ্য বের করতে চাচ্ছে বহিস্থ কোণ বিন্দু থেকে, x1 y1 বিন্দু থেকে, হ্যাঁ বহিস্থ বিন্দু মনে করে এটা থেকে এত স্পর্শকের দৈর্ঘ্য, এত বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে চাচ্ছি। ভেরি সিম্পল, একেবারে সিম্পল। কি লিখবা, খালি একটা রুট ওভার দিলাম, x এর জায়গায় ওই বিন্দুটা বসায় দাও খালি, তাহলে হয়ে যাবে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c, শেষ। ঠিক আছে, পিটি লিখলাম। তো কি এমন কঠিন জিনিস, যখন তুমি একটা থিওরি ডেভেলপ করে পড়বা তখন কিন্তু তোমার মাথার মধ্যে ওটা গেঁথে গেল যেটা কিভাবে আসছে কিভাবে আসলো, এটা কিন্তু প্রথমে লেখার দরকার নেই। এটা দেখো আমরা একটা প্রসিডিউর একটা ফলো করলাম, 2 মিনিট 5 মিনিট একটু স্টাডি করলাম, 5টা মিনিট স্টাডি করে আমি এখানে আসলাম, তখন কিন্তু আমাদের সহজ হয়ে গেল। ঠিক আছে, ওকে, এবার আসো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে মানে সূত্র শেষ, এই পর্যন্ত পড়বো আমরা। বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ, কিরকম সাধারণ জ্যা দেখো তো, জ্যা তো সবাই বুঝোই তোমরা, জ্যা না বোঝার কিছু নাই। এটা কিন্তু আসে পরীক্ষায়, এটা এই বৃত্তের নাম দাও একটা, দুটা বৃত্ত যেহেতু আছে, এই যে এইটা হচ্ছে সাধারণ জ্যা, দেখো খেয়াল করে, এটা কিন্তু এই বৃত্তেরও যায়, এটা কিন্তু এই বৃত্তেরও যায়, এটাকে বলা হচ্ছে সাধারণ জ্যা। সাধারণ জ্যা নাম দিলাম হচ্ছে এবি, সাধারণ জ্যায়ের নাম দিলাম হচ্ছে এবি। এই বৃত্তটা মনে করে 1 নাম্বার বৃত্ত, এই বৃত্তটা মনে করে 2 নাম্বার বৃত্ত। এখন যেহেতু দুইটা বৃত্ত আছে তো খুবই সিম্পল, তো বৃত্তের সমীকরণে কি থাকবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2g1x প্লাস 2 f1y প্লাস হচ্ছে c1 ইকুয়াল 0। এই বৃত্তে কি থাকবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তো থাকবে প্লাস 2 জি এর জায়গায় g2 লিখলাম, কারণ জি তো আর এক না, কেন্দ্র তো আর এক না, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তো থাকবেই। ঠিক আছে, দুটো সমীকরণ দেওয়া থাকবে, খুবই সিম্পল, 2gx1 2gx প্লাস 2fy f2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। ভেরি সিম্পল, খালি এই বাম পাশের অংশ বিয়োগ ডান পাশের অংশ দিয়ে ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিবা, বাম পাশের অংশ বিয়োগ এটার বাম পাশের অংশ ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তো এই বাম পাশের অংশকে মনে করো আমি ধরলাম হচ্ছে এই সমীকরণকে পুরাটাকে লিখলাম এরকম, s1 ইজ ইকুয়াল টু 0, এই পুরাটাকে লিখলাম মনে করো s2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে প্রথম বৃত্তের বাম পাশের অংশটাকে s1 বলেছি, দ্বিতীয় বৃত্তের বাম পাশের অংশটা মানে 0 ডান পাশে আর বাম পাশের অংশটাকে s2 বলেছি। তাহলে আমাদের জ্যায়ের সমীকরণ হবে এবি জ্যায়ের সমীকরণ, এবি জ্যা কিন্তু এখানে সাধারণ জ্যা, সাধারণ জ্যা কেন বলছি, এইটারও জ্যা হচ্ছে এবি, এইটারও জ্যা হচ্ছে এবি, এবি জ্যায়ের সমীকরণ, এবি জ্যায়ের সমীকরণ। ঠিক আছে, কি হবে,
S1 বিয়োগ S2 ইজ ইকুয়াল টু 0, অথবা তুমি বলো না স্যার আমি এটা লিখবো S2 বিয়োগ S1 ইজ ইকুয়াল টু 0, একই কথা, যে কোনোটা লিখতে পারো, অবলিক দিলাম S1 বিয়োগ S2 ইজ ইকুয়াল টু 0, বা তার মানে বৃত্তের সমীকরণটাকে আমরা প্রথমে ডান পাশে 0 রেখে বাম পাশে সবগুলো নিয়ে আসবো, তো বাম পাশের অংশ লিখবো বিয়োগ এটারও বাম পাশের অংশ লিখবো বিয়োগ দিয়ে ইজ ইকুয়াল টু 0 বসাবো, তাহলে আমাদের বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণটা হয়ে যাবে, বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, কমপ্লিট আমাদের। একটা লিঙ্ক দিও, আমি বোর্ডের কিছু প্রশ্ন দেখাবো এই রিলেটেড, একেবারে সহজ। জ্যোতি লিঙ্ক দিতে পারবা? জিবায়েত নাই আজকে, লিঙ্ক দিয়ে দিও একটা, কেটে গেলে। ঠিক আছে, তো আমাদের এখানে কার তাহলে কি হলো, তো আমাদের এখানে একটা কমন সেন্স খুবই বেসিক প্রশ্ন, খুবই বেসিক, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই যে স্পর্শকের উপর স্পর্শ যদি করে কোনো একটা রেখা, এই যে একটা রেখা যদি কোনো বৃত্তকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হবে। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র থেকে এই যে ওই রেখাটার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, যদি কোনো রেখা কোনো বৃত্তকে যা স্পর্শ করে তখন আমরা এটা পাবো, এক নম্বরের সবগুলো অঙ্ক একই। আচ্ছা, এখন যদি বলে যে একটা রেখা দিল আর বৃত্তের কেন্দ্র দিল, বলে যে রেখা থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, প্রমাণ করতে বললো যে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হবে কিনা। কি প্রমাণ করব আমরা তাহলে, বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব বের করে করব, লম্ব দূরত্ব দেখবো যে বৃত্তের ব্যাসার্ধের সমান হচ্ছে কিনা, যদি বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে আমরা বলবো যে আসলে এই রেখাটা ওই বৃত্তের স্পর্শক। এক নম্বরের সবগুলো অঙ্ক একই, একের 9টা অঙ্ক আছে এখানে, সব একই, সেম সেম। যে দেখাও যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, স্পর্শ বিন্দু নির্ণয় করো। তাই যে দেখো আমি একটা অঙ্ক লিখছি, পরীক্ষা আসে ঢাকা 22-এ, 3x প্লাস 4y প্লাস 10 ইজ ইকাল টু 0, রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখা যে 3x প্লাস 4y প্লাস 10 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে। কই রে, কেউ জয়েন করবে কি করবে না? 3x প্লাস 4y প্লাস 10 ইজ ইকাল টু 0 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, এটা প্রমাণ করতে বলেছেন, তাহলে প্রমাণ করতে বললে আমরা হচ্ছে এই বৃত্ত রেখা থেকে বৃত্তের লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে বৃত্তটার লম্ব দূরত্ব বের করব। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 4 ইজ ইকাল টু 0। এই বৃত্তের
কেন্দ্রটা বের করে নিব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 2 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে 4 ইজ ইকাল টু 0। কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 1 কমা মাইনাস 2, আর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইজ ইকাল টু হচ্ছে 1। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 কমা 2, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা। তো এখন দেখো, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বের করবো। যদি হয় এই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে বলবো যে হ্যাঁ, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করেছে। ঠিক আছে? অনেক সময় হয় কি, এখানে একটা কনস্ট্যান্ট মান দেওয়া থাকে, যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে বলে যে এইটার মান কত হলে বৃত্তটি এই রেখাটাকে স্পর্শ করবে। একইভাবে আমরা করব। তো এখন দেখো তো, বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব বের করছি। বৃত্তের কেন্দ্র কত? 1 কমা মাইনাস 2। 1 কমা মাইনাস 2 থেকে যে রেখাটা দেওয়া আছে সেই রেখাটার লম্ব দূরত্ব বের করবো। 3x প্লাস 4y প্লাস 10। 3x প্লাস 4y প্লাস 10 ইজ ইকাল টু 0। রেখার লম্ব দূরত্ব হিসাব করব। তো জানি আমরা লম্ব দূরত্ব বের করতে মডুলাস চিহ্ন দিব আমরা। ঠিক আছে? দিয়ে আগে রেখাটা লিখবো 3x, 3 ইন্টু এক্স, এক্স এর জায়গায় 1 বসবে, প্লাস 4 ইন্টু ওয়াই এর জায়গায় মাইনাস 2 বসবে, আর প্লাস একটা 10 হবে, আর নিচে রুট ওভার অফ এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার। খেয়াল করে দেখো, আবার একটু মনে করে দিচ্ছি, কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার লম্ব দূরত্ব বের করার পদ্ধতি হচ্ছে, ওই রেখাটাকে প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব, ডান পাশে 0 বাম পাশে সবকিছু নিয়ে আসব। নিয়ে আসার পরে ওই বিন্দুটা ওই বাম পাশে বসায় দিব। যে দেখো, এক্স এর জায়গায় বসেছে 1, ওয়াই এর জায়গায় বসেছে -2, আর যা ছিল তাই। আর নিচে হবে এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার। উপরে কি পেলাম? 3 মাইনাস 8 প্লাস হচ্ছে 10 ডিভাইড বাই হচ্ছে 5। মডুলার চিহ্ন দাও। ইজিক্যাল টু উপরে পেলাম 5, নিচে পেলাম 5, ইজিক্যাল টু হচ্ছে 1। দেখো, বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্ব কার সমান পেয়েছি? দেখো তো, বৃত্তের ব্যাসার্ধের সমান পেয়েছি। সুতরাং আমরা কমেন্ট করতে পারি যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে। বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হলে আমরা কমেন্ট করতে পারবো যে ইজিক্যাল টু বৃত্তের ব্যাসার্ধ। কমেন্ট করতে পারবো যে ওই রেখাটা ওই বৃত্তকে স্পর্শ করেছে। একের সবগুলা কমপ্লিট, এক কমপ্লিট। এগুলো সব সহজ। ঠিক আছে? একেবারে সহজ। বিভিন্ন রকম পরীক্ষায় আসে এরকম, এখান থেকে 2 নাম্বার 3 নাম্বার একই 2 নাম্বার 3 নাম্বার। একটা রেখা দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, শর্ত খালি রেখাটা শর্ত খালি দেওয়া আছে। আচ্ছা, এগুলো সবগুলাই সহজ, এখানে কোনো কঠিন অঙ্ক নাই। স্পর্শক অবিলম্বের সমীকরণ। ঠিক আছে? কোনো অঙ্ক কঠিন নাই। আমরা একটু বোর্ডে চলে যাই একবারে। বইয়ের অঙ্ক তোমরা একটা করে প্রত্যেকটা ইয়ার দুটো একটা করে করবা, প্রত্যেকটা নাম্বারে 2-1টা করে করো। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সৃজনশীলে যাচ্ছি। বোর্ড পরীক্ষায় কিরকম আসে একটু খেয়াল করে দেখো। বোর্ড পরীক্ষায় কিরকম আসে, এখানে একটা বৃত্ত দাগানো আছে, খেয়াল করবো আমরা। প্রথমে তোমার চিত্র দিয়ে কিন্তু অঙ্ক থাকবে, আগেই বলে দিয়েছি যে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নই চিত্র দিয়ে থাকবে, বিশেষ করে সরল রেখা, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত। ঠিক আছে? তো এখানে ওয়াই অক্ষ দেওয়া আছে এরকম টাইপে, ওয়াই অক্ষ দেওয়া আছে, এরকম টাইপে এক্স অক্ষ দেওয়া আছে, আর এই দিক দিয়ে একটা স্পর্শক দাগানো আছে। এই যে একটা স্পর্শক দাগানো আছে, দেখো তো, এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক দাগানো আছে। আর বৃত্তের কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 2,3, এইটা। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে একটা স্পর্শক ও এরকম করে একটা স্পর্শক দাগানো আছে। এই যে বৃত্তের এই বিন্দুতে একটা স্পর্শক দাগানো আছে। ঠিক আছে? এই বিন্দুতে স্পর্শক দাগানো আছে, এটা নাম দেওয়া আছে ওসি। আমাদের প্রশ্ন হচ্ছে যে ওসি স্পর্শকের সমীকরণটা বের করো। ঠিক আছে? ওসি স্পর্শকের সমীকরণটা বের করো। পারবো? দেখো আমাদের কমন সেন্সটা কোথায়। স্পর্শক মানে হচ্ছে, ওসি স্পর্শক মানে একটা রেখা,
এই রেখাটা আমরা একবার স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে মূল বিন্দুগামী। তার মানে এই রেখার সমীকরণ ওসি এর সমীকরণ, ওসি স্পর্শক বা ওসি রেখা যাই বলো না কেন একই কথা, ওসি তো রেখাই। ওসি স্পর্শকের সমীকরণ হচ্ছে আমাদের সবাই আমরা পারবো বলতে y is equal to mx। এখানে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তাই না? y is equal to mx। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন এই এই সরলরেখার সমীকরণ বের করার জন্য আমার কি লাগবে? m লাগবে, m এর মানটা লাগবে। তো m এর মানটা আমরা বৃত্তের কেন্দ্র থেকে, দেখো তো আমি যদি বলি এই বৃত্তটা এখানে স্পর্শ করেছে, এই বৃত্তটা এখানে স্পর্শ করেছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে ওসি স্পর্শক ওসি রেখা, এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না? বৃত্তের বলো তো বৃত্তের ব্যাসার্ধ কত, এটা দেখি বলতে পারি কিনা। এই বৃত্তের ব্যাসার্ধ কত বলতে পারি কিনা একজন বলো দেখি, চিত্র দেখে বলো। এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তে দেখো এক্স অক্ষকে স্পর্শ করেছে, খেয়াল করো এই যে এক্স অক্ষকে স্পর্শ করেছে, আমি লাল কালিতে দেখাচ্ছি যে দেখো এই যে স্পর্শ করেছে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অবশ্যই কোটির মান, কেন্দ্রের স্থানাঙ্কের কোটির মান 3, লাল কালিতে দেখালাম এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যখনই তুমি একটা রেখা থেকে আর একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করবা, সেই রেখাটাকে আগে কি বলেছি মাত্র বলে আসলাম, এই রেখাটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। এই যে স্ট্যান্ডার্ড ফরম্যাট মানে হচ্ছে সবকিছু চলক থেকে শুরু করে কনস্ট্যান্ট যত যা আছে বাম পাশে রাখবো, ডান পাশে 0 রাখবো। তাহলে আমি এই রেখাটার লম্ব দূরত্ব যদি বের করতে চাই তাহলে এটাকে এভাবে রাখি mx - y = 0। এটা হচ্ছে 1 নং রেখা দিলাম। আচ্ছা এটা 1 নং দাও, এটা 2 নং দাও, ঠিক আছে? 2 নম্বর সাজায় নিলাম, আর 1 নম্বর সাজাই নাই, সরাসরি y = mx লিখেছি। এখন খেয়াল করো যে বৃত্তের কেন্দ্র থেকে, বা এভাবে লিখে নিবা চিত্রানুসারে, দেখো ভাষাটা দেখো নিজের ভাষায়। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করেছে। অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের কোটির মানই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। নিজের ভাষায় লিখলাম, এগুলো কখনো মুখস্থ করা দরকার নাই, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত? 3। মডুলাস দিলাম। মডুলাস এখানে যেহেতু নেগেটিভ আছে, নাই, নেগেটিভ তো থাকতে পারে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নেগেটিভ থাকতে পারে না, এখানে নাই, মডুলাস দিয়ে তোমরা এটা নিলাম। এবার খেয়াল করো যে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব লিখবো, যে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র লেখার সময় স্থানাঙ্কটা লিখে নিও, তাহলে ভুল হবে না। 2,3 কেন্দ্র, বৃত্তের কেন্দ্র 2,3 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব কত দেখো তো, আগে বের করে না পরে বসাই। লম্ব দূরত্ব হচ্ছে mx - y। x এর জায়গায় বসবে হচ্ছে x স্থানাঙ্ক, y এর জায়গায় বসবে হচ্ছে y স্থানাঙ্ক। তাহলে m x এর জায়গায় 2 বসবে, মাইনাস y এর জায়গায় 3 বসবে। √(x) এর সহগ হচ্ছে m, y এর সহগ হচ্ছে -1, m² প্লাস -1 এর উপর স্কয়ার, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 2m - 3 ডিভাইড বাই √m² প্লাস 1, ঠিক আছে? মডুলাস দিলাম। শর্ত মতে বৃত্তের লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। 2m - 3 ডিভাইড বাই m² প্লাস 1 √(, এই মডুলাস দিলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি 3। এখানে আমরা বর্গ করে দিব, 2m - 3 হোল স্কয়ার ডিভাইড বাই m² প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 এর উপর স্কয়ার, বা 9 একবার লিখে নিই। তাহলে আমরা পাচ্ছি 4m² - 3 × 6 = 12, 12m প্লাস 9 ইজ ইকুয়াল টু 9m² প্লাস হচ্ছে 9। তো এখান থেকে আমি m এর মানটা পাবো 5m² প্লাস 12m ইজ ইকুয়াল টু 0, তাই পাচ্ছি রে? ওকে, তাহলে আমরা পাচ্ছি m কমন নাও, 5m প্লাস হচ্ছে 12,
ইজ ইকুয়াল টু 0। অতএব m ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, m ইজ ইকুয়াল টু মাইনাস 12 ডিভাইড বাই 5 পাচ্ছি, মাইনাস 12 ডিভাইড বাই 5 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই রেখার ঢাল কি 0 হতে পারে? কমন সেন্স কি বলে বলো দেখি। তাহলে m এর মান 0 মানে কি? ঢাল 0 মানে কি? ঢাল 0 মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, তাই না? আমি তোমাকে একটু দেখাই, এই যে একটা, এইটা হতে পারে, এটা ঢাল কত? 0। এটা ঢাল কত? 0। বা x অক্ষের ঢাল কত? 0। তা আমার দেখো তো ঢাল 0 হতে পারে না, তাহলে আমরা লিখবো যে চিত্র অনুসারে ঢাল 0 হতে পারে না, m নট ইকুয়াল টু 0। ঠিক আছে, m নট ইকুয়াল টু 0। অতএব m ইজ ইকুয়াল টু শুধুমাত্র 12/5। এই 12/5 তো এখানে বসায় দিলে আমাদের এই যে y ইজ ইকুয়াল টু মাইনাস 12/5 এখানে বসায় দিলে আমাদের স্পর্শকের সমীকরণটা হয়ে যাবে। একেবারে সহজ, কিন্তু এটা ঢাকা বোর্ড 23 এর প্রশ্ন লিখেছিলাম, ঢাকা বোর্ড 23 এর প্রশ্ন। ঠিক আছে, আর ওই খ নাম্বার প্রশ্ন আমরা পড়েছি অলরেডি, খ নাম্বার প্রশ্ন অলরেডি গত ক্লাসে পড়েছি, যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে x অক্ষের উপর অবস্থিত এবং উদ্দীপকের উল্লেখিত বৃত্তটি কেন্দ্র এবং মূল বিন্দু দিয়ে যায়। তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা জাস্ট বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, তিনটা জাস্ট বিন্দু দেওয়া আছে। এরকম আরো অনেক প্রবলেম আছে যেগুলো দেখবা যে হচ্ছে কি বলেছে, ষোলকোণের সমদ্বিখণ্ড। আচ্ছা, কুমিল্লা 23 একটু দেখাই, তোমরা বাসায় করে ফেলো, 23 প্রশ্নটা কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, 23 কমপ্লিট করে ফেলো, 23 প্রশ্নগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। সাথে তো 22 আছে, অনেকগুলা প্রশ্ন হয়ে যাবে, অনেকগুলা প্রশ্ন হয়ে যাবে। এরকম একটা বৃত্ত দেখাইছে ওরা, x অক্ষ y অক্ষ দিয়া একটা বৃত্ত দেখায় নি। এই যে এরকম একটা বৃত্ত দেখালাম, এটা হচ্ছে কোন সময় যে দাগাইছে এরা নিজেও তো বুঝতে পারি না। স্পর্শ করালাম, এই যে এইটুকার মান দেওয়া আছে 6, আর এখানে যে এখানে স্পর্শ করছে স্পর্শ বিন্দু দেওয়া আছে 0,-4, 0,-4, এটা স্পর্শ বিন্দু। এখানে বেসিক্যালি স্পর্শ করে নাই, মূল বিন্দুতে স্পর্শ করে নাই। এই যে এইটুকার মান দেওয়া আছে 6। এই বলতো এই যে এখানে যদি আমি এ বিন্দু দিই আর এখানে যদি বি বিন্দু দিই, এই এ বি এর দৈর্ঘ্য 6, এটা কার দৈর্ঘ্য? এক্স অক্ষের এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য না, এই বৃত্ত কর্তৃক ছেদিত অংশের দৈর্ঘ্য এক্স অক্ষ কর্তৃক, তাই না? তাহলে এই 6টা আসলে কার? 2√g² - c = 6 লেখা যায় কি লেখা যায় না বলো দেখি? গত ক্লাসে শিখেছি আমরা 2√g² - c = 6, এইটুকা দৈর্ঘ্য। ঠিক আছে, এইটুকা দৈর্ঘ্য, ওকে, এটা লেখা যায়। আর ভিতরে স্পর্শ করছে হচ্ছে 0,-4 বিন্দুতে। তো আমাদের এটা 1 নম্বর উদ্দীপক, আর 2 নম্বর উদ্দীপক আছে হচ্ছে 2 নম্বর উদ্দীপক, এটা 1 নম্বর উদ্দীপক। ঠিক আছে, আর 2 নম্বর উদ্দীপকে দেওয়া আছে x² + y² - 12x - 8y + 34 বৃত্তের এই কোনটা লিখলাম, x² + y² + 2x, x² + y² + 2x + 3y + 1 = 0 একটা বৃত্তের সমীকরণ। এটা 2 নম্বর উদ্দীপকে দেওয়া আছে। আমাদের প্রশ্ন হচ্ছে 1 নম্বর উদ্দীপক থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। 1 নং, ঠিক আছে, 1 নং উদ্দীপক থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা 1 নং উদ্দীপক থেকে কি পাচ্ছি? এই জিনিসটা পাচ্ছি, এখান থেকে আমি g² থেকে c²। আর এই বৃত্তটা দেখো তো কত বিন্দুগামী? 0,4 বিন্দুগামী। 0,4 বিন্দুতে ওই y অক্ষকে স্পর্শ করছে। তাহলে 1 নং বৃত্তটি দেখো 0,-4
বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। বলো কি বলা যায়, কি কি লেখা যায় বলো দেখি। ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করেছে, বৃত্তের কেন্দ্র পাবো না আমরা। অতএব বৃত্তের কেন্দ্রের কিসের মান দেখো তো, এই যে বৃত্তের কেন্দ্র মনে করো, এটা বৃত্তের কেন্দ্রের কিসের মান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ? বৃত্তের কেন্দ্র কি দেওয়া ছিল? হুম, ওয়াই অক্ষকে 0, -4 বিন্দু সেট করেছে, ঠিক আছে। তাহলে দেখো তো এইটুকা দৈর্ঘ্য কত? এইটুকা দৈর্ঘ্য হচ্ছে এইটা, কে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এক্স অক্ষকে, এইটা হচ্ছে কেন্দ্রের এইটা, আর কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হচ্ছে এই যে এটা। কিভাবে হয়? কে কোনটা? (0, -4) বিন্দু যদি স্পর্শ করে, তার মানে এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর মান হচ্ছে -4। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে সূত্র কি? বৃত্তের কেন্দ্রের কোটির মান, বৃত্তের কেন্দ্রের এখানে কি -4 কিসের মান হচ্ছে? -4 2 ইন্টু √g² - c = একবার 6 পাইলামই, g² - c = 3 বা g² - c হচ্ছে 9, এটা পেলাম আমরা। 0, বিন্দুতে স্পর্শ করেছে, তাই না? একটা কাজ করি না, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা আগে বের করে নিচ্ছি। x² + y² প্লাস x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এই y অক্ষকে স্পর্শ করলে কি 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 সমান কি হয় রে? y অক্ষকে স্পর্শ করলে সূত্র কি? গত ক্লাসে পড়েছিলাম না, y অক্ষকে স্পর্শ করলে f² = c না? 0, 4 বিন্দুগামী হলে কত হচ্ছে দেখো তো, 0 + 16 + 0 প্লাস হচ্ছে 2 ইন্টু f, y এর মানটা হচ্ছে -4 প্লাস c = হচ্ছে 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? -8f প্লাস c = 16, -8f প্লাস c = -16 পাচ্ছি। c আর f থাকলো, এখানে g আর 0, -4, x এর মান 0, y এর মান -4। কেন্দ্রের কোটি -4, কেন্দ্রের কোটি, কোটি মানে হচ্ছে y এর মান, কেন্দ্রের কোটি এখান থেকে এই পর্যন্ত আসছে, এইখান থেকে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, তাহলে এটা তার সমানই থাকলো। এই কেন্দ্রের কোটি হবে হচ্ছে -4। দেখো খেয়াল করে যে আমার এখান থেকে এই পর্যন্ত নামছে, তাহলে এটা তো এটা কেন্দ্র, তার মানে কেন্দ্রের কোটি হবে, কেন্দ্রের কোটির মান হবে হচ্ছে -4। কেন্দ্রের কোটির মান কত? কেন্দ্রের কোটির মান হচ্ছে -4, ঠিক আছে, কেন্দ্রের কোটির মান। আর কেন্দ্রের কোটির মান যদি -4 হয়, কেন্দ্রের কোটির মান হচ্ছে -4, এই যেটা। অতএব এই কেন্দ্রের কোটি কত? -f না? -f = -4, অতএব f = হচ্ছে 4, f = 4। এই বুঝতে পারছো যে একটা বৃত্ত যখন
0, -4 বিন্দুতে y অক্ষকে স্পর্শ করেছে, তার মানে কি কেন্দ্রের কোটির মান হচ্ছে -4। তার মানে এটা দেখো, এটা এই পর্যন্ত নামছে, এই যে পর্যন্ত নামছে, আর এখান থেকে তুমি লম্ব টানো কেন্দ্র পর্যন্ত, ঠিক আছে? তাহলে কেন্দ্র আমার x অক্ষ থেকে যতটুকু নেমেছে, এই 0, -4 বিন্দুটাও কিন্তু এই যে x অক্ষ থেকে বা মূল বিন্দু থেকে ততটুকু নেমেছে। তাহলে কেন্দ্রের কোটির মানই হচ্ছে এই -4। তাহলে কেন্দ্রের কোটি মানে কি? -g-f না? -g-f মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে -f = 4। তো -f এর 4, f = 4। f এর মান এখন এখানে বসায় দিলে আমি c এর মান পাবো, c এর মান আবার এখানে বসালে আমরা g এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে? তো আমরা এখন এটা লাগবে না, যেহেতু y অক্ষকে স্পর্শ করেছে, অতএব c = f², বা c = f² মানে কি 4 এর উপর স্কয়ার, বা c = 16। এখন আমি যদি এখানে বসাই যে g² - c = 9, বা g² - 16 = 9, বা g² = 25, অতএব g হচ্ছে +-5। এখন একটা খেয়াল করো, এখানে কিন্তু +-5 হবে না, কারণ এখানে তোমার বৃত্ত একেবারে আঁকায় দেওয়া আছে। এখানে বৃত্তের স্থানাঙ্ক, এই কেন্দ্রের স্থানাঙ্ক একটাই হবে। বলো তো এখন এখানে জি এর মানটা কত হবে, একজন বলতে পারো কিনা? জি এর মানটা কত হবে? জি এর মানটা যদি +5 নিই, তাহলে কিন্তু জি এর মানটা যেহেতু +5 নিলে, এই +5 হবে কেন, -5 হবে। আমার দেখো তো, এই জিটা কোথায় আছে? এই জিটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে ডান দিকে আছে। ওয়াই অক্ষ থেকে যদি ডান দিকে থাকে, এই অঙ্কটা কিন্তু একটু ঝামেলা যুক্ত। ওয়াই অক্ষ থেকে যদি ডান দিকে থাকে, তার মানে কি এক্স এর মানটা, মানে এই কেন্দ্রের স্থানাঙ্কের ভুজের মানটা হচ্ছে পজিটিভ হবে। কেন্দ্রের স্থানাঙ্কের ভুজের মানটা হচ্ছে পজিটিভ হবে। তো ভুজের মান যদি পজিটিভ করতে চাই, জি এর মানটা নেগেটিভ নিতে হবে। জি এর মানটা নেগেটিভ নিতে হবে, ঠিক আছে? জি এর মানটা নেগেটিভ নিতে হবে, যেহেতু কেন্দ্র হচ্ছে কেন্দ্র কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হওয়ার জন্য কেন্দ্রের স্থানাঙ্কের ভুজের মানটা পজিটিভ হতে হবে। পজিটিভ যদি হতে হয়, তাহলে জি এর মানটা নেগেটিভ হলে -g = পজিটিভ হবে, ঠিক আছে? -g = পজিটিভ হবে। তাহলে এখন আমরা যদি সমীকরণটা বের করতে চাই, তাহলে কি হবে দেখো, যে x² + y² + 2, g এর জায়গায় বসবে -5 × x + 2 × f এর জায়গায় বসবে হচ্ছে 4 × y + c, c এর জায়গায় কত 16 = হচ্ছে 0। তাহলে আমরা কত পেলাম? x² + y² - 10x + 8y। দেখো অনেক কিছু কিন্তু খেয়াল করতে হয় প্রবলেম সলভ করার ক্ষেত্রে, অনেক কিছুই কিন্তু খেয়াল করতে হয়। খেয়াল করে দেখো, এখানে f এর মানটা কিন্তু নেগেটিভ, যেহেতু y অক্ষ থেকে x অক্ষ থেকে নিচে, f এর মানটা সরি, কেন্দ্রের কোটির মানটা কিন্তু নেগেটিভ হতে হবে। আর কেন্দ্রের কোটির মান যদি নেগেটিভ হতে হয়, তাহলে f এর মানটা কিন্তু পজিটিভ হতে হবে। এজন্য কিন্তু f এর মানটা আমরা বেসিক্যালি পজিটিভই পাইছি, ঠিক আছে? এই বৃত্তটা যদি এখানে একই জিনিস যদি এখানে থাকতো, তাহলে সেই হিসাবে কিন্তু তোমাকে লিখতে হতো যে x এর মায়া জি এর মানটা নেগেটিভ নিব না পজিটিভ নিব, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একেবারে সহজ না, এখানে যদি ভুল করো তাহলে নাম্বার কিন্তু কাটা যাবে, নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে? কুমিল্লার প্রশ্ন। তারপর পরের প্রশ্ন, যে উদ্দীপক যখন 2 এর কথা বলতেছে, এই যে উদ্দীপক 2 মানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে যে 0, 0 বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় করো। 0, 0 বিন্দু থেকে, ভেরি সিম্পল, আমরা মাত্র করে আসছি যে 0 একটা বিন্দু থেকে, একটা বাইরের কোনো একটা বিন্দু থেকে এটার উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করা খুবই সহজ। ওই যে y - y1 = যেহেতু 0, 0 বিন্দু থেকে y = mx হবে, এই যেহেতু 0, 0 বিন্দু অবশ্যই y = mx হবে। বেসিক্যালি সূত্রটা হচ্ছে y - y1 = m × x - x1। তো আমরা যেহেতু এখানে 0, 0 বিন্দু থেকে স্পর্শক দেখাতে বলেছে, তাহলে y - 0 = m × x - 0, বেসিক্যালি তাহলে কি হচ্ছে, y = mx হচ্ছে, তাই না? তো বা আমরা এটাকে কি বলেছিলাম, যে mx - y = 0 সাজায় লিখবো, এটা 1 নম্বর দিব, এটা 2 নম্বর দিব, দিয়ে তারপর কি, তারপরে যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র বের করব, এই বৃত্তের ব্যাসার্ধ বের করব।
তারপর এই রেখা হতে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান করব, তাহলে এম এর মানটা বের হয়ে যাবে। দেখাচ্ছি একটা অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট বলেছি যে প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা করা শেষ করে দেবো। যাও তোমরা নিজেরা করতে পারবা, এখন আশা রাখি মোটামুটি করতে পারবা, আগে থেকে তো করা আছে। প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো, প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। এই বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র কত বলা দেখি। বৃত্তের কেন্দ্র সরাসরি বের করলাম, এটাকে মাইনাস 2 দ্বারা ভাগ করলে -1 হয়, আর -3/2 হয়। আর ব্যাসার্ধ হচ্ছে √ওভার অফ -1 এর উপর স্কয়ার প্লাস -3/2 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 1 জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। 1 প্লাস 9 এর 4 -1 সমান সমান হচ্ছে 3/2। এই যে 1 আর 1 কেটে গেল, তাই না? তাহলে আমাদের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, 2 নং রেখার লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু, একবার লিখি, ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 2 নং রেখা থেকে কেন্দ্র থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র হচ্ছে -1 -3/2, কেন্দ্রের নাম হচ্ছে এম এক্স, এম এক্স এর জায়গায় বসবে -1, আর এম এক্স ওয়াই ওয়াই এর জায়গায় বসবে -3/2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ডিভাইডেড বাই √ওভার অফ এম স্কয়ার প্লাস -1 এর উপর স্কয়ার, ওই যে এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার। তারপর এখানে কি পাচ্ছি, -m প্লাস 3/2 একবারে হোল স্কয়ার দিয়ে দিলাম, ডিভাইড বাই এম স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 9/4। এখানে এম এর আমরা দুইটা মান পাবো, এই এম এর দুইটা মান এখানে বসায় দিলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে y ইজ ইকুয়াল mx এখানে বসালে হয়ে যাবে। ম্যাক্সিমাম অঙ্ক এই প্রসিডিউরেই, ঠিক আছে? এখানে একটু আমরা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। এখানে হবে m স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 3m প্লাস হচ্ছে 9/4 ডিভাইড বাই m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 9/4। ক্যালকুলেশন করে এর মানটা এখানে বসায় দাও, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তারপর স্পর্শকের দৈর্ঘ্য চাইছে, এম এর মান এখানে, এম এর মান দুইটা বের হয়েছে, ঠিক আছে? এম এর মান হচ্ছে দুইটা বের হয়েছে, এম এর মান 0, এম এর মান -12/5। এই এখানে কিন্তু দুইটাই কাউন্টেবল হবে। ওখানে দেখো চিত্র দাগানো ছিল, একেবারে চিত্র দাগানো ছিল, বুঝতে পারছো? বাইরের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের স্পর্শক দাগাই, কয়টা স্পর্শক হয়? একটা, ঠিক আছে? বৃত্তের কিন্তু একটা স্পর্শক হয়। আর এখানে যেহেতু আমাদের একেবারে স্পর্শক দাগানো ছিল, এখানে একটাই সমীকরণ হবে, দুইটি সমীকরণ হওয়ার প্রশ্নই ওঠে না। আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তে কোনো অঙ্কিত স্পর্শক দাগাই আমরা, দুইটা সমীকরণ হবে, যে বিন্দু দিয়েই করো না কেন। বৃত্তের বহিস্থ যে বিন্দু থেকে বৃত্তের স্পর্শক দাগাও না কেন, দুইটা স্পর্শক হবে। এখানে এর মান দুইটা আসবে, 0 হলে 0 কেও আমরা কাউন্টে নিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক দাগাতে হলে দুইটা স্পর্শক আসবে। ওকে, আজকে পর্যন্ত থাক, বাই। ওগুলো করে ফেলো, এই বৃত্তটা কমপ্লিট করে ফেলো। তোমরা যারা আছো সবাই ভালো স্টুডেন্ট, তোমরা ভালো সবগুলা প্রিপারেশন হলে যাবো।